রাত ঠিক 10টা বাজে। আফরিমের কথা রাখতেই নিজের পরিবারকে বুঝিয়ে আজই আফরিমদের বাড়িতে চলে আসে নাফিয়া। ঠিক সন্ধ্যে 7টায় এ বাড়িতে এসে পৌঁছায় সে। দাদি ও সানিয়া বেগম উভয়ের সাথে দেখা হলেও আফরিমের দেখা পায় না সে। তার দু চোখ জোড়া আফরিমকেই খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু চোখের তৃষ্ণা মিটল কই। দাদি ঘুমিয়ে যাওয়ার নিষ্কক্ষে এসে গোসলটা সেরে বারান্দায় যেয়ে দাঁড়ায় নাফিয়া। মনটা তার ভালো নেই। আফরিমকে একটিবারের জন্য হলেও আজ দেখতে চাই সে। আকাশপানে তাকিয়ে মুখ গোমড়া করে সে বলে ওঠে, কাল তো খুব করে বলেছিলে আজই আমাকে তোমার বাসায় দেখতে চাও, আর এখন নিজেরই খবর নেই। ঠিক এই সময় নাফিয়ার দরজায় কড়া নাড়ার শব্দ হয়। অমনি ধূপ করে ওঠে নাফিয়ার হৃদয়। হয়তো আফরিম এসেছে এই ভেবে ধূপধূপ করার হৃদয় নিয়ে ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায় সে। এক বুক আশা নিয়ে দরজা খুলতেই দেখতে পায় দরজার ওপাশে একজন গৃহপরিচালিকা দাঁড়িয়ে আছে। মুহূর্তে মেজাজ খারাপ হয়ে গেল নাফিয়ার। ব্রোকুসকে মেয়েটির দিকে তাকাতেই মেয়েটি বলে ওঠে, আফরিন স্যার আপনাকে ছাদে যেতে বলেছে ম্যাম। বিগড়ে যাওয়া মেজাজ এবার ভালো হয়ে যায় নাফিয়ার। সে কোনো মতে উড়না পিছিয়ে ছাদের দিকে এক প্রকার দৌড়েই অগ্রসর হয়। ঠোঁটে তার আলতো হাসি। ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে আফরিন, পরনে সাদা একটি শার্ট এবং ব্লু জিন্স প্যান্ট। বাতাসে তার শার্টসহ চুলগুলো নড়ছে, আর সে নিস্তব্ধ হয়ে এক দৃষ্টিতে আকাশপানে তাকিয়ে আছে। আকাশে আজও চাঁদ নেই, তবে আজ তারা আছে। কালো আকাশটায় ঝলমলে তারাগুলো দেখতে বেশ লাগছে আফরিমের। ছাদে এসে আফরিমের পেছন দিকটা চোখে পড়ে যায় নাফিয়ার। আফরিমের উপস্থিতি তার মাঝে ভালো লাগা তৈরিতে সক্ষম। সাদা শার্টে আফরিমকে পেছন থেকেই দেখতে খুব ভালো লাগছে তার। না জানি সামনে দিয়ে দেখতে কতটাই সুন্দর লাগবে ছেলেটিকে। নাফিয়া ধীর পায়ে আফরিমের পাশে এগিয়ে গিয়ে দাঁড়ায়। নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে তাকায় আফরিম। নাফিয়াকে দেখে দৃষ্টি স্থির রাখে সে নাফিয়ার দিকে। আবারও এই গাঢ় খয়েরি রঙের চোখের ঘায়েল হলো নাফিয়া। দুজনে একে অপরের চোখের গভীরতা মাপতে ব্যস্ত হয়ে পড়ে। আফরিম ধীর পায়ে নাফিয়ার দিকে এগিয়ে আসতে শুরু করে। এবার আর নাফিয়া পিছিয়ে যায় না, বরং আফরিমের চোখে চোখ রেখেই চুপটি করে দাঁড়িয়ে থাকে। আফরিম নাফিয়ার কাছে এসে দু হাতে নাফিয়ার কোমর আঁকড়ে ধরে নাফিয়াকে একদম নিজের কাছে নিয়ে এসে মৃদুস্বরে বলে ওঠে, ইউ ওন্ট গেট লিভ এনিমোর। আফরিমের বলা কথাটি শোনা মাত্রই নাফিয়ার মনে একরাশ ভালো লাগা এসে জায়গা করে নেয়। তবে কি আফরিম চায় সে সর্বদাই আফরিমের বাড়িতে থাকুক? ঠিক এই মুহূর্তে নাফিয়ার মনে পড়ে যায় তার বাবা মা তার জন্য ছেলে পছন্দ করেছে। ভালো লাগাগুলো মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেল। নাফিয়া আফরিমের চোখে চোখ রেখে বলে ওঠে, আগামী মাসে হয়তো আমার এই চাকরিটা ছাড়তে হবে। কথাটি শোনা মাত্রই আফরিমের চেহারায় স্বাভাবিক ভাবটা পরিবর্তন হয়ে রাগান্বিত ভাব প্রকাশ পেতে আরম্ভ করে। আফরিম নাফিয়ার কোমর আরেকটু শক্ত করে ধরে বলে ওঠে, অ্যান্ড থ্যাংক ইউ, আই উইল অ্যালাউ টু ডু দিস। আর তোমার মনে হয় আমি তোমাকে এমনটা করতে দিব? উত্তরে নাফিয়া মৃদুস্বরে বলে ওঠে, বাবা মা আমার বিয়ের জন্য ছেলে পছন্দ করেছে। সাথে সাথে আফরিম নাফিয়ার কোমর হতে নিজের হাত সরিয়ে নেয়। এক দুপা পিছিয়ে গিয়ে এক দৃষ্টিতে নাফিয়ার চোখে চোখ রেখে দাঁড়ায় আফরিম। আফরিম যে ভীষণ রেগে গিয়েছে তা বুঝতে বাকি রইল না নাফিয়ার। আফরিম আর কিছু না বলেই স্থান ত্যাগ করার জন্য অগ্রসর হতেই নাফিয়া আফরিমের হাত ধরে ফেলে। ভীষণ খারাপ লাগায় নাফিয়ার চোখ জোড়া কিছুটা ঝাপসা হয়ে আসে। সে আফরিমের হাত ধরেই বলে ওঠে, বিয়েতে আমার মত নেই। নাফিয়ার দিকে ফিরে তাকায় আফরিম। নাফিয়া আবারও বলে ওঠে, না এই বিয়ে করতে চাইছি, আর না এই চাকরি ছাড়তে চাইছি। নাফিয়ার কথায় আফরিমের চেহারায় যে রাগান্বিত ভাবটা প্রকাশিত পেয়েছিল তা ধীরোপিত হয়ে গেল। সে নাফিয়ার দিকে ফিরিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কেন চাইছো না? উত্তরে চুপ থাকে নাফিয়া। তার চোখ দুটো যেন আফরিমকে না বলা অনেক কথাই বলে দিচ্ছে। আফরিম কিছুটা সময় নাফিয়ার চোখের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে কাছে এসে এক হাতে নাফিয়ার কোমর আঁকড়ে ধরে এবং অন্য হাতে নাফিয়ার গাল স্পর্শ করে বলে ওঠে, উইল ইউ বি মাই অ্যাডিকশন মিস শেখ? এই মুহূর্তে আফরিম তাকে এ কথাটি বলে বসবে তা ভাবনাতীত ছিল নাফিয়ার।
যতটা না সে অবাক হয়েছে তার চেয়েও বেশি অতিরিক্ত খুশিতে তার হৃৎস্পন্দন ক্রমাগত বেড়েই চলেছে। এত এত সুখানুভূতি নাফিয়ার হৃদয়ের পুরোটা জায়গা দখলে নেওয়ার পরেও ডান চোখের পাশ দিয়ে একটি অশ্রুকণা গাল বেয়ে বেরিয়ে পড়ল নাফিয়ার। সে ভাঙা কণ্ঠে আফরিনকে বলে উঠল, নাফিয়ার কথাটি যেন আফরিনের কানে এলো না। সে তো ব্যস্ত নাফিয়ার চোখের গভীরতায় ডুব দিতে। নাফিয়ার ঠোঁটে বলেও তার চোখ জোড়া ভীষণভাবে অসম্মতি জানাচ্ছে। কিছুটা সময় নিয়ে সে বলে ওঠে, আমি আপনার আসক্তি নই, বরং আপনাতে আসক্ত হতে চাই আফরিন। এতটাই আসক্ত হতে চাই যতটা হলে একটি দিনেও আপনিহীনা থাকতে পারবো না। এতটাই আসক্ত হতে চাই যে শেষ নিঃশ্বাস পর্যন্ত অন্য কারো নেশায় আমার কাবু করতে পারবে না। এতটাই আসক্ত হতে চাই যে প্রতিটা দিন এই আসক্তি বৃদ্ধি পাবে, কিন্তু কিঞ্চিত পরিমাণও কমবে না। এতটাই আসক্ত হতে চাই যে নাফিয়ার মাঝে নাফিয়া কম, আফরিনকেই বেশি খুঁজে পাওয়া যাবে। বেদভাবে আপনার হতে চাই আফরিন। আপনার মিস শেখ থেকে মিসেস আফরিন ইবরাম হতে চাই। এতটা সময় খুব মনোযোগ দিয়ে নাফিয়ার চোখের চোখ রেখেই নাফিয়ার বলা প্রতিটি শব্দ নিজের মাঝে অনুভব করেছিল আফরিন। নাফিয়ার বলা প্রতিটি শব্দের সাথে তাল মিলে নাফিয়ার চোখও যেন অনেক কথাই বলে দিল আফরিনকে। অনুভূতির যে গভীরতায় এই মুহূর্তে দুজন আছে, সেখানে পুরো পৃথিবীটাই অনুভূতিহীন। এরা দুজনেই যেন দুজনের পৃথিবী, বাকি কিছু এই মুহূর্তে তাদের মাথায় নেই। এই এক অন্যরকম ঘোরের মাঝে বিরাজ করছে তারা। আফরিন নাফিয়ার দিকে নিজের অষ্টদয় এগিয়ে দিয়ে কপালে এক গভীর চুমু এঁকে দেয়। অতঃপর নাফিয়ার চোখ জোড়া নিজের ঠোঁটের স্পর্শে এনে দু গালে হাত ছোঁয়া। প্রতিটি স্পর্শে কেঁপে কেঁপে ওঠে নাফিয়া। সেই মুহূর্তে এই পৃথিবীতে নেই, বরং আফরিন নামক এই নেশাময় ঘোরে বিলীন হয়ে আছে। আফরিন নিজের অষ্টদয় নাফিয়ার অষ্টদয়ের দিকে এগিয়ে দিতে গিয়েও থেমে যায়। নাফিয়ার কপালে কপাল ঠিকে বলে ওঠে, উইল ইউ বি মিসেস আফিফ ইবনাম ভেরি সুন? নাফিয়ার দিকে তাকাতেই কথাটি বলে আফরিন। নাফিয়া তো সেই কখন থেকেই চোখ বুজে আছে। আফরিনের কথা কানে আসতেই চোখ বুজে থাকা অবস্থাতেই ঠোঁটে হাসি ফুটে উঠে তার। নাফিয়ার ঠোঁটে হাসি দেখে আর দেরি করে না আফরিন। নাফিয়াকে ছেড়ে সে দ্রুত স্থান ত্যাগ করে, কারণ সে জানে এখানে আর একটু সময় থাকলে এমন কিছু হয়ে যেতে পারে যা হয়তো উচিত না। সকাল হতেই অতিরিক্ত রকমের মন ভালো নাফিয়ার। ঠোঁটে হাসি যেন এক মুহূর্তের জন্য উপস্থিতি হারায়নি। প্রতিটি কাজ যেন উৎসাহের সাথে করছে সে। মন ভালো হয় পকপকও কম করছে না সে। নাফিয়ার এই পরিবর্তিত আচরণ প্রত্যেকের নজরে পড়েছে। সার্ভেন্টরা তো সবাই এক প্রকার কানাঘুষা করা শুরু করে দিয়েছে। সানিয়া বেগম এবং দাদি বিষয়টি বেশ কিছুক্ষণ ধরেই লক্ষ্য করেছে। অতঃপর সানিয়া বেগম জিজ্ঞেস করেই বসলেন, কি ব্যাপার নাফিয়া, তোমার খুব খুশি খুশি মনে হচ্ছে? এই শুধু খুশি নয় বৌমা, এই খুশিতে একটু লজ্জা লজ্জা ভাবও আছে। বিয়ে ঠিক হলো নাকি? ডাইনিং টেবিলে বসেছিল সবাই সকালে নাস্তা করার জন্যে। দাদির প্রশ্নটি করার সময় সেখানে উপস্থিত হয় আফরিন। নাফিয়ার কিছু বলার আগেই আফরিন ঠোঁটের বাঁকা হাসি চুলিয়ে বলে ওঠে, ভুল বলনি দাদি, হতেই পারে গত রাতে ছাদে বসে মিস শেখের বিয়ে ঠিক হয়েছে। নাফিয়ার দিকে তাকিয়ে সবার আর চোখে চোখ মারে আফরিন। আফরিন চোখ মারতেই লজ্জায় চোখ নামিয়ে নেয় নাফিয়া। আফরিন আসতেই নাফিয়ার চেহারায় লজ্জায় লাল হওয়ার লক্ষ্য করছে সানিয়া বেগম। সেই সাথে আফরিনের এই অদ্ভুত কথা, বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে তার কাছে। দাদি আফরিনের উদ্দেশ্য করে বলে ওঠে, কি সব বলছো? রাতে তাও আবার ছাদে বসে কারো বিয়ে ঠিক হয় নাকি? মিস শেখ, আপনি বলুন, হয় না? এ কোনো বিপদে ফেলল আফরিন তাকে। এই প্রশ্নের উত্তরে কি বলবে সে? নাফিয়াকে চুপ করে থাকতে দেখে দাদি বলে ওঠে, তুমি খাও তো, সকাল সকাল ওই স্যারার মাথায় তার ছিঁড়ে গিয়েছে। আমি মিস শেখকে বিয়ে করতে চাই মম। নিজ কক্ষে এক কাপ গ্রিন টি হাতে নিয়ে সোফায় বসেছিলেন সানিয়া বেগম। আফরিন হঠাৎই অনুমতি নিয়ে তার কক্ষে এসে নর্ম কণ্ঠে বলতে ছেলের দিকে চোখ উঠে তাকায় সে।
কিছুটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে। সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? তোমার মতামত ছাড়া সিদ্ধান্ত নেওয়াটা শিখিয়েছো আমায়। কথাটি শোনা মাত্র সানিয়া বেগমের ঠোঁটে এক চিলতে হাসির জায়গা করে নেয়। ছেলেকে সুশিক্ষা দিতেই তো তিনি নিজের জীবনের মূল্যবান সময়গুলো ছেলেকে ঘিরে শেষ করে দিয়েছেন। সেই সাথে ত্যাগ স্বীকারও তো কম করেননি তিনি। আর তার ছেলে তাকে প্রাপ্ত সম্মান, মূল্য এবং ভালোবাসা দেয়, এটি কি তার প্রাপ্য নয়? কিছুটা সময় নিশ্চুপ থেকে সানিয়া বেগম বলে ওঠেন। আফিম, আমি তোমায় ভীষণ যত্নে বড় করেছি বাবা। তোমার একজন যোগ্য ব্যক্তি হিসেবে গড়তে আমি নিজের তরফ থেকে কোনো কমতি রাখিনি। আলহামদুলিল্লাহ, হয়তো আমি সফলও। অতীতে যেহেতু তোমার সঠিক পথ প্রদর্শনের সর্বোচ্চ চেষ্টা করেছি, বর্তমানেও বিপরীত করব না। মায়ের কথা শুনে ঠোঁটে আলতো হাসি টেনে আফরিন সোফায় তার মায়ের পাশে যেয়ে বসে। মায়ের একটি হাত তার দু হাতের মাঝে নিয়ে তাতে ঠোঁট স্পর্শ করে বলে ওঠে। আই নো মম। ঠোঁটে হাসি টেনে সানিয়া বেগম বলে ওঠেন। আমি চাইছি বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি নাফিয়াকে ভালো করে জেনে বুঝে নাও। তোমার বাবা এবং আমার সম্পর্কের বিষয়ে তুমি অজানা নয়। আফিম, যে ভুল আমি এবং তোমার পিতা দুজনেই করেছিলাম, সে একই ভুল তুমিও করো, তা চাইছি না আমি। ঠিক এই জন্যই তোমার 33 বছর বয়স হবার পরও কখনো বিয়ের জন্য চাপ দেইনি। নিজের থেকে কোনো মেয়ের কথাও তোমার জন্য পছন্দ করিনি। আমি চেয়েছি তোমার জীবনসঙ্গী তুমি নিজেই খুঁজে নাও। নিয়েছি মম। মিস শেখ আমার জীবনসঙ্গী হওয়ার জন্য পুরোপুরি যোগ্য। ভেবে বলেছো? হ্যাঁ। ছেলের কথায় ঠোঁটে হাসি ফুটিয়ে সানিয়া বেগম ছেলের কান টেনে বলে ওঠে। কবে দিয়ে চলছে এসব? হ্যাঁ, তলে তলে টেম্পো চালাচ্ছ দুজন। মায়ের কথায় হেসে দেয় আফরিন। গার্ডেনে এসো ফার্স্ট। আফরিমের নাম্বার হতে মেসেজটি পেতে ভ্রু কুঁচকে ফেলে নাফিয়া। দিন দুপুরে চাইছেটা কি ছেলেটা? দাদির পায়ে ব্যথা অনুভব হওয়ায় নাফিয়া দাদির পা মেসেজ করেছিল। এখন কিভাবে যাবে সে আফরিমের কাছে? নাফিয়া পা মেসেজ করতে করতে দাদির দিকে তাকায়, দেখতে পায় দাদি ঘুমিয়ে পড়েছে। এখন আর তাকে আটকায় কি? খুশিতে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আর দেরি না করে ধীরে ধীরে দাদির কাছ থেকে উঠে গার্ডেনের দিকে অগ্রসর হয় নাফিয়া। অনেকটা জায়গা নিয়ে বাড়ির চারপাশ ঘিরে বড় করে গার্ডেন করা হয়েছে। নাফিয়া গেটের বাইরে এসে বুঝে উঠতে পারছে না যে সে আসলে গার্ডেনের কোন দিকটায় গিয়ে আফরিমকে পাবে। ঠিক এমন সময় নাফিয়ার কানে একটি শব্দ আসে। কেউ শেষ বাজাচ্ছে যেমন শব্দ হয়, ঠিক তেমনই শব্দটা। শব্দের উৎসের দিকে তাকাতে নাফিয়া দেখতে পায় আফরিমকে। ছেলেটি তার দিকে তাকিয়ে পকেটে 2 হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। নাফিয়া ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করে। সেই সাথে একটু একটু করে লজ্জাও এসে জায়গা করে নিচ্ছে নাফিয়ার মনে। হৃদয়ে আনন্দ অনুভূতি করছে। আফরিমের কাছে গিয়ে দাঁড়াতেই আফরিম নাফিয়ার আরও কাছে এসে দাঁড়ায়। এক হাতে নাফিয়ার গাল স্পর্শ করে নাফিয়ার নাকের সাথে নিজের নাক আলতো করে ঘষে মৃদুস্বরে আফরিম বলে ওঠে। কি করছিলেন? নাফিয়া চোখ বোঝা অবস্থায় মৃদুস্বরে বলে ওঠে। পা মেসেজ। নাফিয়ার কথাটি শুনে চোখ মেলে তাকায় আফরিম, শান্ত কণ্ঠে বলে ওঠে। ওসবের জন্য সার্ভেন্ট আছে। ঠোঁটে হাসি টেনে নাফিয়া বলে ওঠে। দাদির প্রতিটি কাজ করার দায়িত্ব আমার নয় কি? না, তোমার দায়িত্ব শুধু দাদির সাথে থাকা এবং তার 3 বেলার ওষুধের প্রতি খেয়াল রাখা। নাফিয়া কিছু না বলে ঠোঁটে একটু হাসি নিয়ে আফরিমের এক গালে হাত রেখে বলে ওঠে। দাদির কাজগুলো করতে আমার ভালোই লাগে। আর পা মেসেজ দাদি আমায় করতে বলেননি, আমি নিজে থেকেই করেছি। কথাটি শুনে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে আফরিম বলে ওঠে। দাদি শাশুড়ির মন জয় করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বুঝি? এমন কথায় লজ্জা পায় নাফিয়া। আফরিমের গাল থেকে নিজের হাতটি সরিয়ে নিচের দিকে দৃষ্টি অর্পণ করে সে। নাফিয়ার লজ্জামাখা চেহারা খানিকের দিকে কিছুটা সময় নীরবে তাকিয়ে থাকার পর এক ঘোর লাগা কণ্ঠে আফরিম বলে ওঠে। উইল ইউ বি মাই আর্মস মিস শেখ? আপনি কি আমার বাহুডোরে আবদ্ধ হবেন মিস শেখ? আফরিমের করা প্রশ্ন নাফিয়ার লজ্জা আরও কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। সেই সাথে তার অবাধ্য হৃদয়ের স্পন্দনও বাড়তে আরম্ভ করেছে।
নাফিয়া একটু একটু করে কচ্ছপের গতিতে আফরিমের একদম কাছে গিয়ে আফরিমের বুকে আলতো করে মাথা রাখে। নাফিয়ার মনে হচ্ছে সে যেন কোনো এক অসাধ্যকে সাধন করে ফেলেছে। আফরিমের হৃদয়ে স্পন্দনের প্রথমবারের মতো অনুভব করার এক অদ্ভুত রকমের প্রশান্তি নাফিয়ার হৃদয়ে জুড়ে জায়গা করে নিয়েছে এবং আফরিমের প্রতিটি হৃস্পন্দন নাফিয়ার হৃস্পন্দনকে কয়েকশো গুণ বাড়িয়ে চলেছে। দ্রুত গতিতে স্পন্দিত হওয়ায় হৃদয় দিয়ে অবশ্যই নিজের চোখ জোড়া বুঝে নেয় সে। নিজের বুকে নাফিয়ার উপস্থিতি পেয়ে ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে তুলে আফরিন। তার পেয়াকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নেয় সে। চিন্তার ভাঁজ নয়না বেগম ও তার স্বামী উভয়ের কপালেই বিদ্যমান। উভয়েই নিজ কক্ষে বসে গভীরভাবে কিছু একটি নিয়ে ভাবছে। নীরবতা ভেঙে নয়না বেগম বলে ওঠেন, শুনেছেন, ব্যাপারটি মোটেও সুবিধের মনে হচ্ছে না আমার। স্ত্রীর দিকে চোখ উঠিয়ে তাকায় অব্র সাহেব। নয়না বেগম স্বামীর কিছু বলার অপেক্ষা না করে আবারও বলে ওঠেন, একে তো অর্থবিত্তের দিক থেকে তারা আমাদের তুলনায় বেশ এগিয়ে, সে সাথে ছেলের চেহারা তো মাশাআল্লাহ, সেখানে আমাদের নাফিয়ার শ্যামবর্ণা। তবে কেন তারা আমাদের সোনার টুকরা একমাত্র ছেলের জন্য নাফিয়ার হাত চাইছে? পারিবারিক বিয়েতে আমরা রূপ এবং অর্থবিত্তকে প্রাধান্য দিলেও ভালোবাসা কিন্তু এসবের মহতাজ নয়। যতটুকু আজ করতে পারছি, আপিম হয়তো নাফিয়াকে পছন্দ করেছে আর নিজের একমাত্র ছেলের ইচ্ছেকে প্রাধান্য দিয়েই সানিয়া বেগম এবং তার শাশুড়ি আজ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। সানিয়া বেগম ও তার স্বামীর সম্পর্কটাও তো ঠিক নেই। এইসব বড় ঘরের মানুষের সম্পর্ক টেকে না। আমি আমার মেয়ের বিয়ে এমন ঘরে দিতে চাই না। উত্তরে মুসকি হাসেন অব্র সাহেব। তিনি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে ওঠেন, সম্পর্কে আবদ্ধ দুটি মানুষই যখন সম্পর্কের যত্ন নেয় তখন সম্পর্কে বিচ্ছেদ ঘটে না। উভয়ের মাঝে ভালোবাসা থাকলে সম্পর্কের যত্ন থাকে। সময়ের অভাবে একজন যত্ন একটু কম নিলে আরেকজন হয় অভিমান করে সতর্কবার্তা দেয়, না হয় অপর মানুষটির ব্যস্ততা উপলব্ধি করে মানিয়ে নেয় এবং নিজের তরফ থেকে যত্ন নেওয়াটা বাড়িয়ে দেয়। সম্পর্কের যত্ন নেওয়ার জন্য উভয়ের মাঝে ভালোবাসাটা থাকা আবশ্যক। তাই নাফিয়া এবং আফিম উভয় যদি উভয়কে ভালোবাসে তবে এই সম্পর্কে আমরা দ্বিমত করব না। তবে আফিম মানুষ হিসেবে কেমন সে সম্বন্ধে খোঁজ নিতে হবে। তুমি নাফিয়ার সাথে কথা বলে জেনে নাও ওর কি মতামত এই বিয়েতে। বারান্দা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে নাফিয়া। নিজের ভাগ্যের উপর নিজেরই হিংসে হচ্ছে তার। এত এত নিয়ামত আল্লাহ এই ক্ষুদ্র সময়ের মাঝে তাকে দিয়েছেন যে সে নিজের ভাগ্যকেই বিশ্বাস করতে পারছে না। সেই সাথে নিজের এত আনন্দ রাখার জায়গাও খুঁজে পাচ্ছে না সে। বেশি না কয়েক ঘন্টা আগের কথা। নাফিয়া গার্ডেন হতে আফরিমের সাথে দেখা করে আবারও দাদির কক্ষে ফিরে আসে। এসে দেখে দাদি ঘুম ভেঙে গিয়েছে এবং সানিয়া বেগমের সাথে কোনো একটি বিষয়ে কথা বলছেন। বিরক্তি করাটা ঠিক হবে না ভেবে দাদির কক্ষে আর প্রবেশ না করে নিজের কক্ষে চলে যায় সে। এরই ঠিক 1 ঘন্টার মাঝে সানিয়া বেগম নাফিয়াকে এসে বলেন নাফিয়া যেন প্রস্তুতি নেয় নিজ বাড়িতে যাওয়ার জন্য। সেই সাথে এও বলেন যে সে এবং দাদি যাবেন। নাফিয়া প্রথমে কিছুটা বুঝে উঠতে পারছিল না। আফরিমকে কল এবং মেসেজ উভয় করেছিল সে, কিন্তু আফরিমের তরফ থেকে কোনো সাড়া পাইছিল না। ভয় মনে চেপে রেখে দাদি এবং সানিয়া বেগম উভয়কে নিয়ে নিজ বাড়িতে চলে আসে। সানিয়া বেগম এবং দাদির সাথে ডাইনিং রুমে বসে কথা বলছেন অব্র সাহেব এবং নয়না বেগম। কথার মাঝে ঠিক ড্রাইভার 2 হাত ভরে মিষ্টি সহ বিভিন্ন খাবার নিয়ে উপস্থিত হয়। এসব দেখে এবং লুকিয়ে কিছু কথা শোনার পর নাফিয়া আর বুঝতে বাকি রয় না কিছু। খুশিতে আত্মহারা হয়ে যায় সে। সেই সাথে একটু চিন্তেও হচ্ছে তার বাবা মা বিয়েটা মেনে নেবে তো। হঠাৎই নাফিয়ার কক্ষের দরজায় কড়া নাড়ার আওয়াজ হয়। নাফিয়া দেরি না করে দ্রুত পক্ষের দরজার কাছে গিয়ে দরজা খুলে দেয়। নয়না বেগম কিছু না বলে কক্ষে প্রবেশ করে বিছানায় গিয়ে বসে। নাফিয়া মায়ের পেছন পেছন গিয়ে বিছানার পাশে দাঁড়ায়। নয়না বেগম গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে ওঠে, আফিমের জন্য তোমার হাত চাইতে এসেছিলেন সানিয়া বেগম এই বিষয়ে কিছু জানতে? না। বিয়েতে তোমার মত কি? লজ্জায় কি বলবে বুঝতে পারছে না নাফিয়া।
নিজের মেয়ের লজ্জা লাল হওয়া মুখটা দেখে যা বুঝার বুঝে নেয় নয়না বেগম। বিয়ের আগে মেয়েদের মনে নানান অনুভূতিরা বাসা বাঁধে। তাদের মনে ভয়, সংশয় এবং অস্থিরতা অনুভূতি যেন জায়গা করে নেয়। ঠিক তেমনই আরেকটি হচ্ছে লজ্জানুভূতি। জীবনের একটি নতুন অধ্যায়ে পা রাখার জন্য যেমন অনুভূতিটা কাজ করে, ঠিক তেমনই এক নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে চলতে পারবে কিনা এ নিয়ে থাকে ভয় এবং সংশয়। অতি প্রিয় ও কাঙ্ক্ষিত মানুষটিকে নিজের করে পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় কি আদৌ? যতবারই নাফিয়া ভাবছে সে মিস শেখ হতে মিসেস আফরিন ইবরাম পরিণত হবে, ততবারই এক তীব্র সুখ অনুভব করছে সে। সেই সাথে আছে উত্তেজনা, প্রশান্তি, মুগ্ধতা ও লজ্জা। এত এত সুন্দর অনুভূতির মাঝে ভয়, সংশয় এবং অস্থিরতাও রয়েছে। সেন্ট মার্টিনের বুকে নির্মিত ব্লু মেরিন রিসোর্টের একটি কক্ষের জানালার ধারে দাঁড়িয়ে অনুভূতির সাগরে সাঁতরাতে ব্যস্ত নাফিয়া। রাত পোহালেই শুরু হবে তার বিয়ের প্রস্তুতি। সন্ধ্যের মধ্যে সে শেখ পরিবারের মেয়ে হতে ইবরাম পরিবারের পুত্রবধূ পরিণত হবে। একটি জিনিস ভেবে ঠোঁটে হাসি ফুটে ওঠে নাফিয়ার, আর তা হলো এতদিন তাদের প্রেমের সাক্ষী ছিল আকাশ, বাতাস, চাঁদ ও তারা, আর এখন এদের সাথে সমুদ্রও যোগ হয়েছে। তাদের ভালোবাসার পূর্ণতা পাবার গল্পটা সমুদ্রের বুকেও লিখে যাবে তারা। হঠাৎই নাফিয়ার ফোনটি বেজে ওঠে। ফোনটি হাতে নিতেই দেখতে পায় অনুভূতির নেশা লিখে সেভ করা নাম্বার হতে কল আসছে। ঠোঁটে হাসি ফুটিয়ে নাফিয়া কলটি রিসিভ করে কানে ধরে, কিন্তু ফোনের ওপাশ হতে কোনো শব্দ আসে না। কিছুটা সময় এভাবেই নীরব থাকার পর ফোনের ওপাশ থেকে মৃদু কণ্ঠে ভেসে আসে, দিস ইজ নট ফেয়ার মিস শেখ। এটি কিন্তু ঠিক নয় মিস শেখ। কোনটি? 10 দিনে একটিবারও দেখা করনি। বিয়ের আগ অবধি দেখা করা নিষেধ। ডু ইউ থিঙ্ক দ্যাট আই কেয়ার অ্যাবাউট দিস? তোমার মনে হয় আমি এত বেপরোয়া করি? কালই তো বিয়ে। উত্তরে কিছু বলে না আফরিন। আবারও উভয়ের মাঝে নীরবতা বিরাজ করছে। এরা একে অপরের কণ্ঠস্বরের সাথে নিঃশ্বাসের শব্দ যেন বেশি উপভোগ করে, ঠিক যেমন ঠোঁটে উচ্চারিত হওয়া শব্দগুলোর থেকে চোখে ভেসে ওঠা অনুভূতিগুলো উপলব্ধি করার মতো হতে পছন্দ করে এরা। নীরবতা ভেঙে আফরিন বলে ওঠে, রুম হতে বেরোতে পারবে? ইচ্ছে করেই করেছো? উত্তরে মুচকি হাসে নাফিয়া। আফরিন মিথ্যে বলেনি, সে সত্যি ইচ্ছে করেই এই 10 দিন আফরিনের সাথে দেখা করেনি। আসলে দূরত্ব কাছে আসার আনন্দের কয়েকশো গুণ বৃদ্ধি করে দেয়। আফরিনকে এতটা দিন ধরে না দেখে থাকতে নাফিয়ার কম খারাপ লাগছে না, কিন্তু কাল যখন একেবারে আফরিন তার হয়ে যাবে এবং 10 দিনের তৃষ্ণার্ত চোখ আফরিনের দর্শন করবে, তখনই অনুভূতি হবে এক অন্যরকম প্রশান্তির। অনেকটা সময় উভয়ে নীরবতা পালন করার পর নাফিয়া বলে ওঠে, কাল পূর্ণিমা রাত। জানতেন? ইচ্ছে করে বিয়ের দিন ঠিক করেছেন নয় কি? কাল জানতে পারবে। শুভরাত্রি। বলে ফোনটি কেটে দেয় আফরিন। সেন্ট মার্টিনের নাম করা একটি রিসোর্ট ব্লু মেরিন, যা ফেরিঘাটের কাছে অবস্থিত। রিসোর্টটি যেমন বড় ঠিক তেমনই সুন্দর। এই রিসোর্টের 3 তলায় বুফেট রেস্টুরেন্টের মতো খাবার ব্যবস্থা আছে, সেই সাথে আছে থাকার জন্য কক্ষের ব্যবস্থাও। পুরো 3য় তলা ভোগ করে নিয়েছে অব্র সাহেব। মেয়ের বিয়ে বলে কথা। ঘাড়ে ঋণের বোঝা থাকলেও তিনি তার 2 কন্যার বিয়ের জন্য জমিয়ে রাখা 8 লক্ষ টাকা একটি টাকাও কখনো খরচ করেননি। 4 লাখ টাকা করে 8 লাখ টাকা 2 কন্যার বিয়েতে ব্যয় করবেন বলে জমিয়ে রেখেছিল। নাফিয়ার জন্য যখন আফরিনের প্রস্তাব আসে, তখন সম্মতি দেওয়ার সময় চিন্তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমিয়েছিল তার। এত বড় পরিবারের সাথে সম্বন্ধ করতে চলেছে, বিয়ের খরচ উঠাতে পারবেন তো? বিষয়টি প্রথম দিকে যতটা কঠিন লাগছিল, তার কাছে পরে আরও কঠিন মনে হয়েছিল যখন আফরিন
সেন্ট মার্টিনে বিয়ে করার আবদার করে, কিন্তু এখন যেন চিন্তের সিটে ফোঁটাও নেই অব্র সাহেবের। বিয়েতে মেহমান বলতে শুধু আফরিমের খালার পরিবার এবং চাচার পরিবার, মামা আর ফুপু নেই আফরিমের। আর নাফিয়ার তরফ থেকে শুধুই তার মামার পরিবার, কারণ খালা, চাচা, ফুপু কোনোটিই নেই তার। রিসোর্টে প্রতিটি মেহমানের কক্ষ ভাড়া এবং খাবার খরচ ব্যতীত তেমন কোনো খরচ করতে হবে না অব্র সাহেবের। আফরিমের পরিবার কোনো শর্তই দেয়নি তাকে, এমনকি নাফিয়ার বিয়ের কাপড় নাফিয়াকে সাথে নিয়ে সানিয়া বেগম কিনে দিয়েছিলেন। আফরিমকে যে নাফিয়ার পরিবার কিছু দেয়নি এমনটি নয়, আফরিমকে নিয়ে অব্র সাহেব গিয়েছিলেন কেনাকাটা করতে। মোট 40,000 ওখানে খরচ করে এসেছিলেন তিনি। বিয়ের জন্য 2টি রুম সুন্দর করে সাজানো হয়েছে, একটি ছেলেদের জন্য এবং অপরটি মেয়েদের জন্য। আরেকটি রুম বিশেষভাবে সাজানো হয়েছে যাকে বলে বাসর ঘর। সন্ধ্যে ঠিক 7:30টায় নাফিয়াকে সাজিয়ে বসানো হয়েছে মেয়েদের জন্য সাজিয়ে রাখা কক্ষটিতে। অন্যদিকে আফরিমকেও বিয়ের শেরওয়ানিতে বর সেজে অপেক্ষার প্রহর গুনছে। বধূ বেশে তার পিয়াকে দেখতে কতটাই মনোমুগ্ধকর লাগতে পারে তা কল্পনায় আনতে বরংবার ব্যর্থ হচ্ছে সে। অপেক্ষা যেন পোহাচ্ছেই না। রাত 8টায় কাজী সাহেব উপস্থিত হন বিয়ে পড়াতে। প্রথমে আফরিমকে কবুল বলতে বলা হলে সে তড়িঘড়ি গতিতেই বলে ওঠে কবুল, যেন কয়েক সেকেন্ডেই বিলম্ব উত্তর দিতে তার বউ ভেগে যাবে। উপস্থিত বড় বুজুর্গ ব্যক্তিসহ আফরিমের কাজী শব্দ করে হেসে ওঠে। সেই সাথে অনেকেই তো বলেই বসে, এদের হাসি বা কথার বিন্দু পরিমাণের ভ্রুক্ষেপ করে না আফরিন। সে তো দ্রুত বিয়েটা সেরে তার প্রিয় শেখকে দেখতে চায়। এদিকে নাফিয়াকে কবুল বলতে বলা হলে মেয়েটি অনুভূতির সাগরে হাতড়াতে হাতড়াতে শেষ সময় নিজেই বলে দেয় কবুল। অবশেষে চারদিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ প্রতিদ্বন্দ্বিত হতে থাকে। সবার মাঝে সে কি আনন্দ উল্লাস! বাসরঘরে লাল গোলাপ দিয়ে সাজানো বিছানাটিতে চুপটি করে বসে আছে নাফিয়া আফরিমের অপেক্ষায়। পুরো 10 দিন পার হয়ে 11 দিনের দিন লোকটিকে দেখবে সে। হৃদয়ে জোরে জোরে স্পন্দিত হয়ে জানান দিচ্ছে যে কতটা ব্যাকুল তার প্রিয়র দর্শন পেতে। অপেক্ষার প্রহর বেশি লম্বা হলো না। 5 থেকে 6 জন মেয়ে কাজিন সহ কক্ষে প্রবেশ করলো আফরিম। নাফিয়ার দিকে চোখ যেতেই থমকে দাঁড়ালো সে। সিঁদুর লাল রঙের বেনারসি শাড়িতে একটি রূপসী নিজেকে জড়িয়ে বসে আছে, যার চোখে গাঢ় কালো কাজল, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, খোঁপায় গোজা ফুল। আফরিমের হৃস্পন্দন ক্রমশ বেড়ে চলেছে। পুরো পৃথিবীতে যেন তার জন্যই থেমে গিয়েছে, আর সে চোখ ভরে দেখে নিচ্ছে তার সদ্য বিয়ে করা এই মায়াবতীকে। কক্ষে উপস্থিত কাজিন সহ হেসে গড়াগড়ি খাচ্ছে আফরিম ও নাফিয়া উভয়ে একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে হঠাৎ একজন গিয়ে আফরিমকে ধাক্কা দিলে বলে ওঠে, সারা রাত পড়েই আছি, তখন না হয় ইচ্ছে মতো দেখে নিস। তোর বউকে কেউ তুলে নিয়ে যাবে না। এখন গিয়ে তার পাশে বস এবং আমাদের ছবি তুলতে দে। ধ্যান ভাঙতে আফরিম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে ওঠে, বিয়ে করেছি কি তোদের সাথে ছবি তোলার জন্য? যা বের হ আমার রুম থেকে, আমার বউয়ের সাথে শান্তিতে থাকতে দে। কাজিনদের মাঝে আবারও হাসির রোল পড়ে যায়। সবাই নানা কথা বলে মজা করতে আরম্ভ করে, আর এদিকে বেচারি নাফিয়ার লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। সমুদ্র বিলাসের শ্রেষ্ঠ সময়টি হলো রাত, আর যদি রাত্রি হয় জ্যোৎস্নাময়। রাতের নীরবতা, ঠান্ডা বাতাসের আলতো করে ছুঁয়ে যাওয়া, সমুদ্রের ঢেউ শব্দে মন ধুলে ওঠা, আকাশের বুকে মস্ত বড় চাঁদের উপস্থিতি যা তার জ্যোৎস্না দিয়ে পৃথিবীতে অন্ধকাংশেরই ফুটফুটে অন্ধকার ধূলিবিদ্ধ করে এবং পৃথিবীতে প্রেরণ করে তাপহীন মনোমুগ্ধকর আলো। সেই সাথে জ্যোৎস্নার আলো যখন সমুদ্রের পানিতে প্রতিফলিত হয় তখন পানিগুলো দেখতে যেন রাশি রাশি মুক্তার ধারা। আফরিম ও নাফিয়া উভয় সমুদ্রের কিনারা ধরে ধীরে ধীরে পথে চলেছে। একটু পর পর সমুদ্রের পানি ঢেউ হয়ে এসে আলতো করে ভিজিয়ে দিয়ে যাচ্ছে তাদের পা দুটো।
একে অপরের আঙুলে আঙুল ঢুকিয়ে নীরবে হাঁটছে তারা। এমন মনোমুগ্ধকর প্রকৃতি ও পরিবেশ প্রিয় মানুষটির হাত ধরে হাঁটার অনুভূতি প্রকাশের কোনো শব্দই আছে কিনা জানি না। এ অনুভূতি শুধুই অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না। কিছু বিশেষ অনুভূতি এমনই হয়, নামহীন ও বর্ণনাতীত। ধুকপুক করা হৃদয় ও লজ্জানুভূতি নিয়ে হাঁটার মাঝে একটু পরপর তাকাচ্ছে নাফিয়া আফরিমের দিকে। আফরিমের ঠোঁটে হাসি নেই, তবে তার শান্ত চেহারা তার মনের প্রকাশিত ব্যক্ত করছে। আফরিম হাঁটার মাঝেই হঠাৎ থেমে যায়, নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, চলো পানিতে খানিকটা ভিজে আসি। আফরিমের কথায় অবাক হয় নাফিয়া, বলে ওঠে, এই রাতে পানিতে? তো মোটেও না, আমার ভয় লাগে। তবে তো ভিজতেই হবে। ঠোঁটে দুষ্ট হাসি নিয়ে বলে ওঠে আফরিম। নাফিয়ার তীব্র অসম্মতি জানিয়ে কিছু বলে ওঠার আগেই আফরিম তার হাত ধরে হাঁটু অবধি পানিতে নিয়ে আসে। কাজটি এতটাই দ্রুত করে আফরিম, নাফিয়া কোনো প্রতিক্রিয়াই দেখাতে সময় পায় না। হাঁটু সমান পানিতে এসে আফরিম থামতেই নাফিয়া আফরিমকে জড়িয়ে ধরে ভয়ে। আফরিমও জড়িয়ে ধরে নাফিয়াকে নিজের মাঝে। ঠোঁটে হাসি নিয়ে আফরিম বলে ওঠে, আমার বুকে লেপ্টে থাকার সুযোগ আরও পাবে, কিন্তু এ সময় এই মনোমুগ্ধকর সৌন্দর্যটা মিস করলে আর নাও পেতে পারো। আফরিমের কথায় কোনো উত্তর দেয় না নাফিয়া। সে ভয়ে আফরিমকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আসলে নাফিয়ার পানিতে আতঙ্ক আছে, ওয়াটার ফোবিয়া, তাই জন্যই এতটা ভয় পাচ্ছে সে। আফরিম ধীরে ধীরে নাফিয়াকে নিজের বক্ষ হতে উঠিয়ে শান্ত কণ্ঠে নাফিয়ার চোখে চোখ রেখে বলে ওঠে, আমি তো আছি, তোমার কিচ্ছু হবে না, শুধু ওই দিকটাই তাকাও। ভালোবাসায় এত অদ্ভুত রকমের অনুভূতি। এই অনুভূতিতে যেমন আছে বিশ্বাস, ঠিক তেমনই আছে ভরসা ও নির্ভরতা। আফরিমের কথায় এক বুক ভরসা নিয়ে নিজের ভয়কে দূরে ঠেলে আফরিমের বিপরীত দিকে ফেরে নাফিয়া। আহা, কি সুন্দর সে দৃশ্য! আকাশের মস্ত বড় চাঁদ আর চাঁদের আলো পানিতে পড়ায় পানি ঝলঝল করছে। সেই সাথে হাঁটু অবধি পানিতে নামায় সমুদ্রের ঢেউয়ের পানি স্পর্শ মিলছে। ঠান্ডা বাতাস তো আছেই। মুহূর্তেই ভয় ভুলে একরাশ মুগ্ধতা পরিণত হয়ে গেল নাফিয়ার মন। হঠাৎই পেটে কারো দু হাতের স্পর্শ কেঁপে উঠল সে। আফরিম পেছন থেকে তাকে জড়িয়ে ধরেছে। নাফিয়ার কাঁধে মুখ রেখে চোখ জোড়া বুজে নেয় আফরিম। নাফিয়াও এর বিপরীত নয়, সেও নিজের চোখ জোড়া বুজে নিয়েছে। উভয় সমুদ্রে এই সৌন্দর্যের অনুভব সাগরে ডুব দিচ্ছে। এভাবেই অনেকটা সময় পার হবার পর আফরিম নাফিয়াকে বলে ওঠে, চলো ওই দিকটাই যাওয়া যাক। আফরিমের কথায় সম্মতি দেয় নাফিয়া। উভয়ে পানি হতে উঠে আরও কিছুটা পথ চলে। হাঁটার মাঝে নাফিয়া বলে ওঠে, আমরা ফিরবো কখন? নাফিয়ার প্রশ্নে তার দিকে তাকায় আফরিম। অতঃপর বলে ওঠে, রাতটা এখানেই থাকছি। আফরিমের কথায় অবাক হয় নাফিয়া। এমন একটি বিশেষ রাত আফরিম সমুদ্রের মাঝে হাঁটতে হাঁটতে কাটিয়ে দিতে চাচ্ছে। মুহূর্তেই মন খারাপ হয়ে যায় তার, কিন্তু তা প্রকাশ করে না সে। আফরিম নাফিয়ার দিকে তাকিয়ে তার মন খারাপ হওয়াটা উপলব্ধি করে। ঠোঁটে বাঁকা হাসি টেনে সে বলে ওঠে, ওই দিকটাই তাকাও। আফরিমের ইশারার অনুযায়ী সেই দিকটিতে তাকাতে সে দেখতে পায় একটি ক্যাম্পিং তাঁবু। তাঁবুটির চারপাশে এলইডি নেট লাইট দিয়ে সাজানো। খুশিতে নাফিয়ার ঠোঁটে এক লম্বা হাসি ফুটে ওঠে। সে আফরিমকে উদ্দেশ্য করে বেশ উৎসাহিত কণ্ঠে বলে ওঠে, আমি তাঁবুটির কাছে যাই। ঠোঁটে হাসি নিয়ে আফরিম বলে ওঠে, তোমার জন্যই করা হয়েছে। আমাদের জন্য। বলে আর দেরি করে না নাফিয়া। এক প্রকার দৌড়ে তাঁবুর দিকে এগিয়ে যায় সে। নাফিয়ার উচ্ছ্বাস দেখে বেশ ভালো লাগছে আফরিমের। সে ঠোঁটে হাসি নিয়ে নাফিয়ার পেছন পেছন এগিয়ে যায়। তাঁবুটির ভেতরে দুজনের জন্য যথেষ্ট জায়গা রয়েছে। একটি ছোট ম্যাট্রেস বিছানো আছে এবং তার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কয়েকটি গোলাপের পাপড়ি। খুবই সুন্দর লাগছে নাফিয়ার কাছে তাঁবুটি। সে আফরিমের কাছে এসে ঠোঁটে আনন্দের হাসি নিয়ে বলে ওঠে, এতটা অনন্য না হলেও পারতেন আফরিম। বাসর রাতে জ্যোৎস্না বিলাস তো অনেকেই করে, কিন্তু সমুদ্র বিলাস কয়জনে করে?
এত অসাধারণ চিন্তা কোত্থেকে আসে আপনার মাথা? ঠোঁটে হাসি টেনে আফরিন দু হাতের নাফিয়ার কোমর আঁকড়ে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। নাফিয়া চমকে আফরিনের দিকে তাকায়। উভয়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। আফরিন ঠোঁটে একটু হাসি নিয়ে বলে ওঠে, পছন্দ হয়েছে? অনেক বেশি। এই বিশেষ রাতটিতে সত্যি আপনি ভীষণ বিশেষ করে দিয়েছেন, যা আমি কখনোই আশা করেছিলাম না। তবে তো তোমারও কিছু করা উচিত আমার বিশেষ অনুভব করানোর জন্য। ঠোঁটে দুষ্ট হাসি নিয়ে বলে ওঠে আফরিন। এই কথায় নাফিয়ার মুখখানি লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু আফরিন যেহেতু তার জন্য এতটা করেছে, তবে তারও তো কিছু করা উচিত। নিজের মাঝে লজ্জাগুলোকে নিয়েই ধীরে ধীরে নিজের ঠোঁট আফরিনের দিকে এগিয়ে নিয়ে যায় সে। আলতো এক স্পর্শ এঁকে দিয়ে আফরিনের দু চোখে এবং গালেও ঠোঁট ছুঁয়ে দেয় নাফিয়া। আফরিন চোখ বুজে ভালোবাসা নিচ্ছে তার পিয়ার। গালে ঠোঁট ছোঁয়ানোর পর নাফিয়া আফরিনের ঠোঁটের দিকে অগ্রসর হয়, কিন্তু একরাশ লজ্জায় এসে বাধা দেয় তাকে। সে আর না এগিয়ে আফরিনের বুকে নিজেকে লেপ্টে দেয়। নিজের বুকে নাফিয়ার উপস্থিতি অনুভব করে চোখ বুজে রেখেই ঠোঁটে হাসি ফুটিয়ে তোলে আফরিন। দু হাতে শক্ত করে নাফিয়াকে জড়িয়ে ধরে বলে ওঠে, হাউ আর ইউ ফিলিং মিসেস আফিফ ইবনাম? আফরিনের নেশাময় কণ্ঠ নাফিয়া ধীরে ধীরে এক তীব্র ঘোরে জড়িয়ে পড়েছে। হৃদয়ের স্পন্দন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তার। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, জানি না, তবে এক অন্যরকম ভালো লাগা অনুভূতি। আফরিন ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে নিয়ে বলে ওঠে, পূর্বের দুটি ধন্যবাদ তোলা ছিল, মনে আছে? হুম। কিভাবে ধন্যবাদ বলতে হয় শিখিয়ে দিয়েছিলাম। নাও গিভ মি থ্যাঙ্কস ইন দ্যাট ওয়ে। আমাকে এখন ওভাবে ধন্যবাদ দাও। ধন্যবাদ বলার সেই পদ্ধতিটি মনে করতেই লজ্জায় লাল হয়ে যায় নাফিয়া। চোখ জোড়া বুজে থাকা অবস্থায় ঠোঁটে লজ্জা মাখা হাসি ফুটে ওঠে তার। ধীরে ধীরে আফরিনের বক্ষ হতে মুখ উঠিয়ে তার চোখে পানে তাকায় সে। চেহারায় লজ্জা ও চোখে তার মাধুর্যতা। জ্যোৎস্নার আলোতে নাফিয়ার এমন মোহনীয় রূপ আফরিনকে একটি ঘোরের মাঝে নিয়ে যাচ্ছে। সে ঘোর লাগা কণ্ঠে নাফিয়াকে বলে ওঠে, ডু ইট ফার্স্ট মিসেস আফিফ ইবনাম। আজ আফরিনের কোনো আবদারই ফিরিয়ে দিতে চায় না নাফিয়া। নিজের লজ্জাকে যথাসম্ভব সংযত করার চেষ্টা চালিয়ে এবং অসাধ্য কাজটি করার জন্য নিজেকে প্রস্তুত করছে সে। চোখ জোড়া বুঝে তার ঘোড়ার গতিতে স্পন্দিত হওয়া হৃদয় নিয়ে কম্পনের গতিতে আফরিনের অষ্টদয়ের দিকে নিজের অষ্টদয় এগিয়ে দিতে থাকে নাফিয়া। কয়েক সেকেন্ডের মধ্যে তাদের অষ্টদয় একে অপরের স্পর্শ করে। আফরিনের অষ্টদয়ের স্পর্শ পেতেই নাফিয়ার শরীরে যেন বিদ্যুতের শর্ট লাগে। সে সিটকে সরে আসে আফরিনের থেকে। আফরিন অবাক হয়ে তাকায় নাফিয়ার দিকে। নাফিয়ার এমনটি করার কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে। আফরিনের থেকে সরে এসে নিজের লজ্জারাঙা মুখখানি মাটির দিকে নিয়ে রাখে নাফিয়া। তার হৃৎস্পন্দন কতটা বেড়ে গিয়েছে তা তার নিঃশ্বাসের গতি বয়ান করেছে। আফরিন নাফিয়ার এতটা লজ্জা পাওয়া দেখে ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে এগিয়ে আসতে থাকে নাফিয়ার দিকে। আফরিনকে নিজের দিকে এগোতে দেখে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে পড়ে নাফিয়া। ভীষণ লজ্জা লাগছে তার। বিশেষ করে আফরিনের ঘায়েল করার চাহনি তার হৃদয়ে গিয়ে লাগছে। হঠাৎই সে নিজের কোমরে আফরিনের হাত জোড়া স্পর্শ অনুভব করে। সাথে সাথে কেঁপে ওঠে সে। সেই সাথে কাঁধে আফরিনের গরম নিঃশ্বাসও অনুভব করতে পারছে। আফরিন পেছন থেকে নাফিয়ার গালে ঠোঁট ছুঁয়ে এক হ্যাঁচকা টানে নাফিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। অনতিবিলম্বে নাফিয়ার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে নিয়ে নেয় আফরিন। এভাবে ধীরে ধীরে একে অপরের সাথে আরও নিবিড়ভাবে জড়িয়ে পড়ে দুজনে। প্রকাণ্ড খোলা আকাশের নিচেও বিশাল সমুদ্রের কিনারায় জ্যোৎস্নার আলোতে এক নবদম্পতি তাদের ভালোবাসার পূর্ণতার গল্প লিখেছে। এই গল্পের পাঠকও প্রবাহমান বাতাস, বর্তমান সমুদ্রের পানি এবং আকাশের বুকে বিরাজ করা সেই মস্ত বড় চাঁদটি। কোনো এক রাতে আকাশের নিচে ল্যাম্পপোস্টের নির্ণয় আলোতে আপনার আঙুলের ভাঁজে আঙুল গুজে উদ্দেশ্যহীন অনেকটা পথ চলতে চাই আফরিন। নাফিয়ার কথায় ঠোঁটে এক চিলটে হাসি টেনে আফরিন বলে ওঠে, তবে আজ রাতটি সেই রাত হোক। ঠোঁটে হাসি টেনে সম্মতি দেয় নাফিয়া।
রাত ঠিক 12:15 মতো। রাস্তা সম্পূর্ণ জনমানব শূন্য তা বলা যাচ্ছে না, কারণ পথ চলার মাঝেই 2-1 জনের দেখা পাওয়া যাচ্ছে। সেই সাথে খালি 2-3টে রিক্সাও দেখা মিলল, কিন্তু তাও পরিবেশটা নিস্তব্ধ। ঠান্ডা বাতাস খুব বেশি না হলেও স্বস্তি দিচ্ছে। আকাশটা চাঁদবিহীন, কেমন যেন শূন্য শূন্য, কিন্তু তারার মেলায় বেশ লাগছে। নাফিয়া ও আফরিন উভয়ে হাত ধরে ধীরে ধীরে হাঁটছে। অনেকটা সময় নীরবতা চলার পর নাফিয়া নীরবতা ভেঙে বলে ওঠে, আজ থেকে ঠিক 10 মাস আগে আমাদের প্রথম দেখা হয়েছিল। একটু বিস্ময় নিয়ে ঠোঁটে আলতো হাসি টেনে আফরিন বলে ওঠে, মনে রেখেছো দেখছি। রাখতেই হতো, যে কাণ্ড ঘটিয়েছিলেন। আর তুমি কি করছিলে? এক ভ্রু উঁচু করে বলে ওঠে আফরিন। ঠোঁটে একটি চূড়া হাসি টেনে নাফিয়া বলে ওঠে, কি করেছিলাম? উত্তরে কিছু না বলে রাগী চোখে নাফিয়ার দিকে তাকায় আফরিন। এমন রাগী চাহনিতে নাফিয়ার চোরা হাসি বিলীন হয়ে গেল। সে নিজের পথে যুক্তিধারা কথাটা বলে ওঠে, আপনি বাধ্য করেছিলেন। অমন বাজে কথার উত্তরে যে কোনো মেয়েই অমনটা করতো। মাঝরাতে ঝড়ের মধ্যে নিস্তব্ধ রাস্তায় একা একটি বোরকা পরিহিত কোনো ভালো পরিবারের মেয়ে থাকে? জানি, মাঝরাতে বোরকা পরে পতিতা রাস্তায় ঘুরে। আসলে সেদিন টিউশনি করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মনে পড়লো বাসায় কিছু বাজার দরকার, তাই বাসার পথ ছেড়ে বাজারে পথ ধরলাম। বাজার বাসা থেকে দূরেই ছিল। 9টায় বাজার শেষে যখন ফিরবো তখন ঘটলো আরেক বিপত্তি। জুতো ছিঁড়ে গিয়েছিল। বাজার থেকে বেরিয়ে একটু সামনে গেলেই জামা কাপড় সহ জুতোর দোকান আছে, তাই জুতো কেনার জন্য সেখানে যাই। আমার আবার সহজে কিছু পছন্দ হয় না, তাই পুরো শোরুম খুঁজে খুঁজে অবশেষে মোটামুটি পছন্দের একটা জুতা কিনলাম। এগুলো করতেই 10টা বেজে গেল। তারপর বাড়ি ফেরার উদ্দেশ্যে শোরুম থেকে বেরোতেই খেয়াল করলাম ঝড়ের পূর্বাভাস। চটজলদি রিক্সা খুঁজে লেগে পড়েছিলাম, কিন্তু ঝড় বৃষ্টির সময় সদা সর্বদাই রিক্সার খোঁজ মেলে না, আর মিললেও তখন 20 টাকার ভাড়া 40 টাকা হয়ে যায়। সেদিনও এমন হয়েছিল। 2-1টা যা পেলাম তার ভাড়া শুনে আর উঠলাম না। রিক্সার খোঁজে সামনের দিকে অনেকটা এগিয়ে গিয়েও রিক্সা পেলাম না। অবশেষে হাঁটা ছাড়া উপায় ছিল না। এমন সময় নিজেই নিজেকে কঠিন কিছু গালি দিয়েছিলাম, কেন সেই 1-2টো রিক্সার মাঝে কোনোটাতেই উঠিয়ে যায়নি। নাফিয়ার কথায় উত্তরে আফরিন বলে ওঠে, তোমার অমন কিপটেমির জন্যই তোমার সাথে আমার ওভাবে দেখা হয়, তাই দোষ সব তোমার। ওই কাজের পানিশমেন্ট এখন অবধি পাওনি তুমি। অনেক ছাড় দিয়েছি, এখন পানিশমেন্ট দেওয়ার পালা। ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে নাফিয়া বলে ওঠে, আজ আমাদের বিয়ের 6 মাস পূর্ণ হলো আফরিন, আর এই দিনে আপনি আমায় শাস্তি দিতে চাইছেন? চাইছি। এখন এই মুহূর্তেই আমায় যে গালে চড় দিয়েছিলে সেই গালে গুনে গুনে 100টি চুমু দিবে। বিস্ময় চোখে আফরিনের দিকে তাকিয়ে নাফিয়া বলে ওঠে, এমন রাস্তার মাঝে দাঁড়িয়ে? ইয়া, অসম্ভব। ভেবে বলছো? একদম। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে আফরিন বলে ওঠে, ঠিক আছে, আমি আগামীকালই আমার প্রিয় এরিনকে নিয়ে 7 দিনের জন্য বিজনেস ট্যুরে যাব। বাঙালি নারী আর যাই পারুক, নিজের পুরুষকে আশপাশের অন্য কোনো নারীকে সহ্য করতে পারে না। নাফিয়ার ক্ষেত্রেও ব্যাপারটি ভিন্ন নয়। আফরিনের কথায় মুহূর্তে রেগে গেল সে। রাগ দেখিয়ে বলে উঠল, খবরদার, এই কাজ করলে আপনার রক্ষা নেই। করব যদি এই পানিশমেন্টই স্বীকার না করো। বেপরোয়া সুরে কথাটি বলে ওঠে আফরিন। কোনো উপায় না পেয়ে নাফিয়ার একটু একটু করে আফরিনের অনেকটা কাছে চলে আসে। আলতো করে আফরিনের গালে ঠোঁট ছোঁয়াতেই আফরিন নিজের চোখ জোড়া বুঝে নেয়। নাফিয়ার হৃস্পন্দনও বেশ অনেকটা বেড়ে গিয়েছে, সেই সাথে লজ্জাও লাগছে তার। কিন্তু যত যাই হোক, নিজের বরকে তো অন্য নারীর সাথে দেখা সম্ভব না। গুনে গুনে আফরিনের পুরো গাল জুড়ে 13টি চুমু দিয়ে নাফিয়া বলে ওঠে, আর কত আফরিন? 87টি। আর পারবো না। ঠিক আছে, এরিনের। কথাটি সম্পূর্ণ হওয়ার আগেই রাগে নাফিয়ার উল্টো দিকে হাঁটা শুরু করে দেয়।
মজাটি যে অতিরিক্ত হয়ে গেছে তা বুঝতে পেরে আফরিন নাফিয়ার পেছন পেছন গিয়ে হাত ধরে এক টানে নাফিয়াকে নিজের কাছে নিয়ে আসে। অতঃপর বলে ওঠে, কোথায় যাচ্ছ? যেখানে ইচ্ছে সেখানে। আপনি যান না এরিনের কাছে। সত্যিই যাব? হ্যাঁ। ঠিক আছে। বলে নাফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আফরিন। রাস্তা ফাঁকা হওয়ায় পুরো ফয়দা তুলছে সে। নাফিয়া রাগে নিজেকে আফরিনের বাহুবন্ধন হতে ছাড়াতে চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। আফরিন বলে ওঠে, কি গন্ধ, বাজে লাগছে না? আফরিনের কথায় নিজেকে ছাড়ানোর চেষ্টা থামিয়ে বলে ওঠে, কোনো গন্ধই তো নেই। কোনো কিছু পুরার ভীষণ গন্ধ পাচ্ছি। নাফিয়ার আর বুঝতে বাকি রয় না যে আফরিন কি বোঝাতে চাইছে। নাফিয়া আবারও নিজেকে ছাড়ানো ব্যস্ত হয়ে পড়ে। নাফিয়ার কাছে আফরিনের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে ঠোঁটে হাসি নিয়েই জড়িয়ে ধরে রাখে নাফিয়াকে। কিছুটা সময় পার হতেই নাফিয়ার রাগ অনেকটাই শান্ত হয়ে যায়। সে চুপটি করে আবদ্ধ হয়ে আছে আফরিনের বাহুডোরে। নাফিয়ার রাগ উঠছে বুঝতে পেরে আফরিন বলে ওঠে, চলো সামনে এগোনো যাক। উত্তরে কিছু বলে না নাফিয়া। আফরিনের বাহু ডোর হতে ছাড়া পেতে সে হাঁপাতে আরম্ভ করে, সাথে আফরিমও। কিছুটা পথ চলতেই একটি মুদি দোকান খোলা পায় আফরিন। এত রাতে সচরাচর কোনো দোকানই খোলা থাকে না, কিন্তু মাঝে মাঝে এক দুটি এখনো খোলা পাওয়া যায়। আফরিন কিছু একটা ভেবে সে দোকানে প্রবেশ করে। নাফিয়া আফরিনকে সেই দোকানে যেতে দেখে দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। 1-2 মিনিটের মাঝেই হাতে একটি কোন আইসক্রিম নিয়ে ফিরে আসে আফরিন। আইসক্রিম দেখেই নাফিয়ার রাগ উধাও। আফরিন আইসক্রিম তার দিকে এগিয়ে দিতে সে ঠোঁটে হাসি ফুটে আইসক্রিমটি নিয়ে নেয় সে। রান্না করার জন্য 2 জন শেফ আছে, সেই সাথে ঘরের অন্যান্য কাজের জন্য গৃহ পরিচালিকা আছে 2 জন। তার জন্য ঘরের বউ হওয়ার পরেও নাফিয়ার তেমন কোনো কাজ থাকে না। সে আগের মতোই দাদির সাথে থাকে। দাদি এবং সানিয়া বেগমের খেয়াল রাখাও, তাদের সাথে গল্প সারা দিন কেটে যায় তার। শখ করেই মাঝে মাঝে নিজেই রান্না করে নাফিয়া। আজও তার ইচ্ছে হলো সবার জন্য বিশেষ কিছু রান্না করবে। আফরিন ঝাল খুব পছন্দ করে, সেই সাথে সব সময় রিচ ফুড বেশি খাওয়ার পরায় আজ নাফিয়া ভিন্ন কিছু বলতে ঝাল করে আলু ভর্তা করার পরিকল্পনা করেছে। সেই সাথে ডিম ভাজা ও ডাল না হলে তো চলবেই না। সানিয়া বেগম এবং দাদি আবারও রাতে রুটি খান। তার জন্য নাফিয়া রুটি, 5 মিশালি সবজি ও গাজরের হালুয়া তৈরি করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী রান্না শুরু করে সে। অনেকটা রান্না প্রায় শেষ, এমন সময় হঠাৎই সে তার শরীরের একটি অঙ্গে ব্যথা অনুভব করে। ধীরে ধীরে ব্যথাটি বাড়ছে। এমন ব্যথা সে আগেও অনেকবার অনুভব করেছে, কিন্তু তেমন কিছু গায়ে লাগেনি। কিন্তু আজকাল ব্যথাটা বেশি হচ্ছে, সেই সাথে অঙ্গ কিছু পরিবর্তনও লক্ষ্য করছে সে। কফি হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে নাফিয়া। চোখে রাতের অন্ধকার, আকাশের দিকে থাকলেও মন ছেয়ে আছে তার দুশ্চিন্তা। নিজ শরীরের অঙ্গের ব্যথাটিতে জড়তার জন্য এতটাই দিন অবহেলা করলেও ব্যাপারটি এখন বেশ ভাবাচ্ছে তাকে। কক্ষের বিছানাতে বসে ল্যাপটপে কাজ করছে আফরিন। কক্ষ হতে বারান্দাটিতে ভালোভাবেই দেখা যায়। কাজের মাঝেই হঠাৎ আফরিনের চোখ পড়ে নাফিয়ার দিকে। বাতাসে মেয়েটির কোমর অবধি লম্বা চুলগুলো উড়ছে। পেছন থেকে নাফিয়াকে দেখতে বেশ মোহনীয় লাগছে। আফরিন নিজের কোল হতে ল্যাপটপটি সরিয়ে বিছানায় রেখে ধীর পায়ে এগিয়ে যায় বারান্দার উদ্দেশ্যে। হঠাৎই কোমরে অতি পরিচিত হাত উদয়ের স্পর্শ পেয়ে এক অদ্ভুত শিহরণের চোখ জোড়া বুঝে নেয় নাফিয়া। আফরিন নাফিয়ার ঘাড়ে আলতো একটা চুমু দিয়ে মৃদুস্বরে বলে ওঠে, কিছু নিয়ে চিন্তিত? অবাক হয় নাফিয়া। লোকটা কিভাবে যে একে এতটা বোঝে তা বুঝে উঠতে পারছে না সে। চোখ বুজে রেখে আফরিনের বুকে হেলান দিয়েই দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, আফরিন, আমার হয়তো ডাক্তার দেখানোর প্রয়োজন। কথাটি কানে আসতে ব্রোজোড়া কুঁচকে নেয় আফরিন। নাফিয়াকে নিজের দিকে ফিরিয়ে পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে নিয়ে বলে ওঠে, কি হয়েছে তোমার? আফরিনের প্রশ্নের কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না নাফিয়া। কথাটি বলতে ভীষণ রকমের অস্বস্তি বোধ করছে সে। ঠিক তেমনই লজ্জা লজ্জাও লাগছে তার। কথাটি কিভাবে বলবে বুঝতে না পেরে সে বলে ওঠে, জানি না, ডাক্তার দেখালে জানতে পারবো।
রোগের নাম জানতে চাইনি। লক্ষণ কি প্রকাশ পেয়েছে তা বলো। নাফিয়া বেশ বুঝতে পারছে কথাটি আফরিনকে না বলা অবধি তার রেহাই মিলবে না।